একটু বেশিই বড় হয়েছিস বুঝলি হাঁপানি রুগী। এতে অবশ্য তোর ব্যাড লাক আমার গুড লাক। আহ, সত্যিই আমার অপেক্ষার অবসান ঘটল বুঝি এবার। নিজের কথা শেষ হতেই চোখের ওপর শক্ত করে বেঁধে রাখা ওড়নাটা খুলে ড্রেসিং টেবিলের ওপরে রেখে রুহির দিকে না তাকিয়ে গটগট করে বেরিয়ে গেল রুম থেকে। অনেকক্ষণ যাবৎ তার পকেটের মধ্যে থাকা মুঠোফোনটা বুদ বুদ করে কাঁপেই চলছে। পকেট থেকে ফোন বের করতে করতেই বাইরে চলে গেল। সাদি যেতেই লজ্জায় লাল হয়ে গেল রুহি। এটা সে কি করল? একজন পুরুষের হাতে বদ্ধ ঘরে শাড়ি পরাটা কি লজ্জাজনক ও আপত্তিকর নয়? সে কেন এটা সদরে গ্রহণ করল? কেন সাদিকে দু চারটে ধমক দিয়ে বের করতে পারল না? সাদিকে প্রশ্রয় দেয়া কি তার অন্যায় হল না? সে কিভাবে কিভাবে বদ্ধ রুমের মধ্যে কেন করল সে এমন? কেন নিল সাদির থেকে এই সাহায্য? অন্য কারো থেকেও তো সাহায্য নিতে পারত। রুহি অবাক হলো, এই যে অন্ধকার রাতে বদ্ধ ঘরে একটা পুরুষের হাতে শাড়ি পরল তার একটুও ভয় করেনি আর না খারাপ লাগছে। কেন? সাদি যদি তার সুযোগ নিয়ে খারাপ কিছু করত? নিজের ভাবনায় চমকে উঠল রুহি। সঙ্গে সঙ্গেই মেয়েটির হৃদয় গহীনে প্রতিধ্বনিত হল। না, সাদ এমন নয়। তার বাবা আর ভাইয়ার পর এই অসাধু সমৃদ্ধ সাদিই তার ভরসা আর আস্থার স্থান, যার কাছে সে বিপদমুক্ত নিরাপদ। নিজের ভাবনায় থমকায় রুহি। এত ভরসা ওই লোকটার প্রতি। কেন তার কাছে নিজেকে নিরাপদ মনে করে? নিজেকে করা প্রশ্নের উত্তর পায় না মেয়েটি। আচ্ছা, হঠাৎ সাদি কেন বলল তার অপেক্ষার অবসান ঘটল? কি ছিল সেই কথাটির পিছে? সাদির কথার মিনিং বোঝার চেষ্টা করেও মেয়েটি আশাহত হল। টিপ টিপ করে চোখ খুলে চাইল বিন্দু। তার নিভু নিভু দৃষ্টি সরাসরি পড়ল মাথার ওপরে সিলিংয়ে। তার মস্তিষ্ক থমকে আছে, কোথায় আছে এখনো উপলব্ধি করতে পারছে না। বিন্দু নিজেকে আবিষ্কার করল একটা নরম তুলতুলে বিছানায়। নড়েচড়ে উঠল বিন্দু। মনে হচ্ছে তুলোর বস্তার ভেতর শুয়ে আছে সে। এতটাই নরম তুলতুলে বিছানা। এটা যে তার বিছানা নয় বুঝতে বাকি নেই তার। ফট করে পূর্ণ দৃষ্টি মেলে তাকালো মেয়েটি। ঘাড়ের বা পাশটা কেমন চলছে? বিন্দু শোয়া অবস্থায় ঘাড় ঘুরিয়ে এপাশ ওপাশ করে সজল দৃষ্টি বুলায় রুমের কোনায় কানায়। রুমের ডান কোনায় কংক্রিটের দেয়াল ঘেঁষে বড় একটা বুক সেফ। দেখতেই তড়িৎ গতিতে শোয়া থেকে লাফিয়ে উঠে বসল। বেড সাইড টেবিলে গম্ভীর মুখ অর্ণর বাঁধানো ফটো ফ্রেম। যেটা দেখা মাত্রই বিন্দুর মস্তিষ্ক সক্রিয় হলো, তড়িঘড়ি করে। লজ্জায় ঘৃণায় মাটির নিচে চলে যেতে ইচ্ছে করে মেয়েটির। একজন ভাই এ ধরনের অসামাজিক নিকৃষ্টতম আচরণ কি করে করতে পারে? এটা কি পাপ নয়? এই আপত্তিকর মুহূর্ত তো হয় স্বামী স্ত্রী কিংবা প্রেমিক প্রেমিকাদের মধ্যে। অর্ণ কেন এমন জঘন্য কাজ করল? চোখ ছলছল করে ওঠে মেয়েটির। কপট বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। এই জল লজ্জার লাঞ্ছনার। নিস্তব্ধতায় ঘেরা পুরো রুম জুড়ে শুধুই তিন পাখার যান্ত্রিক ফ্যানটির ক্যাচ ক্যাচ শব্দটাও যেন বিন্দুর শিউরে উঠল। সে হন্তদন্ত হয়ে নেমে পড়ল বিছানা থেকে, তৎক্ষণাৎ বেরিয়ে গেল রুম হতে। নিজের বরাদ্দ রুমে ঢুকে দরজা বন্ধ করে পিঠ ঠেকিয়ে দিল বন্ধ দরজায়। মেয়েটির সমস্ত দেহঘৃণায় মিশিয়ে উঠল। নিজেকে নিজেরই ছোট মনে হচ্ছে। অর্ণ রুমে এসে দেখল বিছানা ফাঁকা। রুমের কোথাও বিন্দুর অস্তিত্ব নেই। হৃদয় কুঁচকে যায়, অর্ণর নিশ্চয়ই ইডিয়ট মেয়েটি পালিয়ে গেছে। খালি বিছানায় পড়ে আছে বেলি ফুলের গাজরাখানা। দরজার কাছে দিকে দুটো জুতো। অর্ণ অগোছালো হাতে তুলে নেয় বেলি ফুলের গাজরাখানা। নাকের কাছে নিয়ে লম্বা নিঃশ্বাস টেনে নেয়। যদিও এটা একটা আর্টিফিশিয়াল ফুল, তবুও সেটা থেকেও বিন্দুর চুলের করা ঘ্রাণ আসছে। আসবে না বিন্দুর ব্যবহৃত জিনিস যে। কপাল কুঞ্চিত হয়ে আসে অর্ণর। কি তেল দেয় মেয়েটি! অর্ণ সেটা নিয়ে কারবার খুলে গাজরাখানা রেখে দিল। সাদা পাথর বসানো 2 ফিতার জুতো জোড়া ওঠাই পেল অর্ণর ব্যান্ডের লেদারের শুজের পাশে। অর্ণ সেথায় তাকিয়ে বাঁকা হেসে বিড়বিড় করে আওড়ালো, ইউ আর অনলি ফর মি। কংগ্রাচুলেশনস মিসেস। তুমি কেবল আমারই জন্য। অভিনন্দন মিসেস। অর্ণ নামের কঠিন জালে আপনি ফেসে গেছেন। মারিদ আর অভির সঙ্গে কথা বলছিল সাদি। তার হঠাৎ চোখ পড়ল সিঁড়ি বেয়ে নেমে আসা এক পরীতে। শাড়ি পরিহিত রুহিতির পায়ে নেমে আসছে নিচে। কোমর পর্যন্ত খোলা চুল, ঠোঁটে লাল টুকটুকে লিপস্টিক, কানে বড় বড় দুটো ঝুমকা, চোখে মোটা করে কাজল। সাদি যেন হার্ট মিস করল। তার একটা হাত আপনা আপনিই চলে গেল বুকের বাপাশে। মনে হচ্ছে স্বয়ং হুড়পুরি পরি নেমে এসেছে তার সামনে। রুহি চোরা চোখে চাইল সাদির দিকে। লোকটা কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে।
তার সুঠামদেহী গায়ে একটা হোয়াইট কালারের শার্ট, কালো জিন্স এঁটে রয়েছে। বড্ড স্মার্ট লাগছে দেখতে। অবশ্য সে অলওয়েজ সুদর্শন সুপুরুষ। রুহি তখনকার বিষয়টা নিয়ে লজ্জায় আর সেদিকে গেল না। দ্বিতীয়বার আর লজ্জায় পড়ার রিস্ক নিল না। তাই তো মানে তৎক্ষণাৎ কেটে পড়ল ওখান থেকে। মেহেদি আর বৃষ্টি এলো একটু পরেই। বৃষ্টি আর রুহি একে অপরকে হাত করে বৃষ্টি বলে, ওয়াও, কি সুন্দর লাগছে তোকে। রুহি বৃষ্টির গাল টেনে বলল, আপনাকেও অনেক সুন্দরী লাগছে ম্যাডাম। মেহেদি আশেপাশে কাউকে খুঁজে, তবে কাঙ্ক্ষিত মুখটা দেখতে না পেয়ে কপাল কুঁচকে এলো। তোমরা সবাই এখানে, বিন্দুক না কোথায়? মীরা মেয়েদের খোঁজে এসেছে অনুষ্ঠানের আর বেশি দেরি নেই। বিন্দুকে ওদের সাথে না দেখে কপাল কুঁচকে জিজ্ঞেস করলেন তিনি। মায়ের কথায় টনক নড়ে রুহির। শাদির চক্করে পরে ফুলের কথা বেমালুম ভুলে বসেছে সে। রুহি ভেবেছে বিন্দু নিচেই আছে। তারপর থেকে তো বিন্দুকে দেখতেই পায়নি। কোথায় গেল মেয়েটি? রুহি বলে ওঠে। ওর রুমে আছে হয়তো। আমি তো ভেবেছিলাম ও নিচে এসেছে। হ্যাপি অ্যানিভার্সারি আন্টি। এটা গিফট বক্স এগিয়ে দিয়ে উইশ করল বৃষ্টি। মীরা সদরে গ্রহণ করলেন সেটা। মেয়েটির মাথায় হাত বুলিয়ে বলল, ধন্যবাদ সোনা। কখন এলে? আন্টির সঙ্গে দেখা করলেন আজে? মাত্রই এসেছি আন্টি। এটা আপনার জন্য। কথাটা বলতে বলতেই হাতে থাকা একটা গিফট বক্স এগিয়ে দিল মেহেদি। মীরা মেহেদির কাঁধ চাপড়ে স্নেহের গলায় বলে, বেঁচে থাকো বেটা। তারপর তিনি নিজের কাজে ব্যস্ত পায়ে চলে যেতে যেতে বলল, তাড়াতাড়ি ওকে ডেকে নিয়ে এসো রুহানি। রুহি মাথা নেড়ে সম্মতি দিয়ে বৃষ্টি আর মেহেদিকে নিয়ে বিন্দুর বরাদ্দ রুমের সম্মুখে উপস্থিত হয়। বেরোতো থেকে দরজা বন্ধ, তার মানে বিন্দু ভেতরে আছে। রুহি করাঘাত করে দরজায়। দরজা খোল ফুল। বিন্দু স্তব্ধ হয়ে দরজার সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়ানো তখনও। সে কিছুতেই অর্ণর আচরণ মেনে নিতে পারছে না। আকস্মিক রুহির কণ্ঠস্বর শুনে হকচকিয়ে গেল। রুহি একে এক নাগারে দরজা ধাক্কা মেরায় যাচ্ছে, আর থামার নামই নিচ্ছে না। বিন্দু জোরে জোরে কয়েকটা শ্বাস টানল, নিজেকে স্বাভাবিক করে দরজা খুলে দিল। অমনি হুড়মুড় করে তিনজন ঘরে ঢুকে গেল। হেদিকে দেখে ভড়কে গেল বিন্দু। তড়িঘড়ি অবহেলায় পড়ে থাকা আঁচলটা ঠিকঠাক করতে ব্যস্ত হয়ে পড়ল। সে মনে করেছে রুহি একাই এসেছে। বিন্দুর দিকে তাকাতেই চমকে উঠল তারা তিনজন। বিন্দুর চোখ দুটো ফুলের ঢল হয়ে আছে, চোখের কোণে কাজল লেপ্টে বিচ্ছিরি অবস্থা। লম্বা চুলগুলো এলোমেলো, কেমন বিধ্বস্ত লাগছে বিন্দুকে। রুহির সঙ্গে সঙ্গে মেহেদিও অস্থির হল। মেহেদির বুকটা ধক করে উঠল বিন্দুর বিধ্বস্ত মুখশ্রী দেখে। বিন্দু ডোক গিলে স্বাভাবিক গলায় বলে, তোরা আসলি কখন? দাঁড়িয়ে আছিস কেন? তোরা বসো। বসল না কেউ। রুহি কিছুটা অস্থির গলায় বলে, কি হয়েছে ফুল? তোকে এমন দেখাচ্ছে কেন? বিন্দু ওয়াশরুমে যেতে যেতে বলে ওঠে, খুব মাথা ব্যথা করছে। তোরা বস, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। বিন্দু নিজেকে স্বাভাবিক রাখার প্রয়াস চালালো। কেননা এ বিষয়ে রুহিকে সে কিছুই জানাতে চায় না। বিন্দু জানে রুহি তাকে কতটা ভালোবাসে। সে চায় না তার জন্য ওদের ভাই বোনের মধ্যে ঝামেলা হোক। ফ্রেশ হয়ে আয়নার তাকাতেই চমকে উঠল মেয়েটি। ফর্সা গ্রীবাদেশে দত্তের কালচে চিহ্ন। এই দত্তের মালিক যে অর্ণ বুঝতে আর বাকি নেই তার। তার যতটুকু মনে আছে অর্ণ তো শুধু তার গলায় মুখ ডুবিয়ে রেখেছিল। তাহলে এই কামের দাগ কোথা থেকে এলো? অর্ণ কি তার জ্ঞানহারা অবস্থায় এটা করেছে? দিশেহারা হলো বিন্দু। নিজেকে হাতড়ে চেক করতে শুরু করল। ঘাড়ে চিহ্ন ছাড়া আর কোন চিহ্ন নেই। স্বস্তি পেল। অর্ণর প্রতি ঘৃণায় মুখ কুঁচকে এলো বিন্দুর। বেশ কিছুক্ষণ পরে ফ্রেশ হয়ে বেরিয়ে আসলো বিন্দু। মাথায় আঁচলটা ভালো করে পেঁচিয়ে রেখেছে যাতে এই চিহ্ন অন্য কারো চোখে না পড়ে। বিন্দু বেরিয়ে আসতেই রুহি বলে, তখন ও তো ঠিকই ছিলি ফুল। হঠাৎ এত মাথা ব্যথা হলো কি করে? আর এ ঘরে পড়ে ছিলি কেন? ডাকবি না একবার আমায়? মুখের কি অবস্থা করেছিস দেখেছিস? বিন্দু আমতা আমতা করে তৎক্ষণাৎ কোনো কথা খুঁজে পেল না। সে এড়িয়ে যেতে বলে ওঠে, নিচে কি অনুষ্ঠান শেষ হয়ে গেছে? না, মীরা মা তোকে ডেকে নিতে পাঠিয়েছে। রুহির কথা শুনে বিন্দু মৃদু গলায় বলে, তোরা যা, আমার ভালো লাগছে না। বিন্দু নাকচ করাই বৃষ্টি গাল ফুলিয়ে বলল, আমরা এলাম আর তুই ঘরে বসে থাকবি? তাহলে আমরা এলাম কিসের জন্য? আমরাও চলে যাই। এই মেহেদি চল। এ মা, তোরা কেন চলে যাবি? মাত্রই না আসলি? অবাক হয়ে বলে ওঠে বিন্দু দাঁড়ি। বৃষ্টি কিছু বলার আগেই রুহি বলে ওঠে, ওরা এসেছে আর তুই ঘরে থাকলে কেমন লাগে না ব্যাপারটা? নিচে আয়, বেশিক্ষণ সময় লাগবে না। খারাপ লাগলেই চলে আসিস।
বিন্দু আর দ্বিধান্ত করল না। তার মাথা ব্যথা করছে, এটা সম্পূর্ণ মিথ্যা। মূলত সে নিচে গিয়ে অর্ণর মুখোমুখি হতে চায় না। ইচ্ছা না থাকা সত্ত্বেও যেতে রাজি হয়ে বলল, আচ্ছা যাব। শাড়িতে অস্বস্তি লাগছে, শাড়িটা পাল্টে আসি, 5 মিনিট বসো। রুহি বাধা দিয়ে বলে, এখন আর পাল্টাতে হবে না, অলরেডি অনেক দেরি হয়ে গিয়েছে, তাছাড়া বেশিক্ষণ থাকতে হবে না, এখন তাড়াতাড়ি চল। অজ্ঞতা বিন্দু চুলগুলো খোঁপায় পেঁচিয়ে মাথায় ঘোমটা টেনে নিল। মেহেদী এতক্ষণ চুপচাপ নীরব দর্শকের মতো ছিল দাঁড়িয়ে। তার নীরব দৃষ্টি ছিল বিন্দুর দিকে। বিধ্বস্ত মুখশ্রীতেও বড়ই স্নিগ্ধ লাগছে মেয়েটিকে। রুহি বৃষ্টি আগে আগে হাঁটছে, পিছনে পায়ে পা মিলিয়ে হাঁটছে। বিন্দু মৃদু গলায় পিছন ডাকে মেহেদী। বিন্দু। বিন্দু দাঁড়ায়, ঘাড় ঘুরিয়ে তাকায়, বলে, কি হয়েছে তোর? মেহেদী প্রশ্নের কিছুটা ঘাবড়ে গেল। বিন্দু আমতা আমতা করে বলে, মাথা ব্যথা। তখন বললাম যে। মেহেদী কদম এগিয়ে দাঁড়ায় বিন্দুর সামনে। দৃঢ় গলায় বলে, কিন্তু আমার তো সেটা মনে হয় না। কি হয়েছে সত্যি করে বলতো। বিন্দু এলোমেলো দৃষ্টি ফেলে বলে, সত্যিই আমার মাথা ব্যথা করছে। এখন অযথা কথা বলে মাথা ব্যথা আরো বাড়িয়ে দিস না তো, আয়। কথাখানা বলেই কেটে পড়ে বিন্দু। মেহেদী জানে বিন্দু মিথ্যার কথা বলে না, তবে বিন্দুর চোখ দেখে মনে হচ্ছে কিছু একটা লুকাচ্ছে। বিন্দু কেনই বা মিথ্যে কথা বলবে? হয়তো সে একটু বেশি ভাবছে। ড্রেসিং টেবিলের সামনে অতি স্টাইলিশ ওয়েস্টার্ন ড্রেস পরে দাঁড়িয়ে আছে মিথিলা। মুখের পরা দাগগুলো না গেলেও শুকিয়ে গেছে প্রায়। কালচে দাগগুলো ভারী মেকআপের নিচে চাপা পড়ে আছে। নিজেকে পর্যবেক্ষণ করছে নিজেকে। গতকাল অর্ণর সমস্ত কথাই সে সিঁড়ির আড়ালে দাঁড়িয়ে শুনেছে, তখন থেকেই অর্ণকে পাওয়ার এক জেদ তার মাথায় চেপে বসেছে। নিজেকে আয়নায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে ভাবছে, কোন অংশে সে কম আছে। কেন অর্ণ তাকে বিয়ে করবে না বলে রিজেক্ট করল? অর্ণ বলবে আর সে মেনে নেবে নয়। অনেক চুপ করে থেকেছে। অর্ণর মন জুগিয়ে পাওয়ার চেষ্টা করেছে। না, সে এবার সরাসরি কথা বলবে অর্ণর সাথে। মিথিলার ভাবনার মাঝে ক্যাচক্যাচ করে ভিড়িয়ে রাখা দরজাখানা খুলে গেল। ড্রেসিং টেবিলের আয়নায় পিছনের মানবটির মুখবিবর স্পষ্ট হতে চমকায় মিথিলা। মুখ থেকে অস্পষ্ট স্বরে বেরিয়ে আসে, তুর্য। মিথিলার সামনে এসে দাঁড়ানো 29 বছরের ফর্সা লম্বাটে এক টকবগে যুবক। মিথিলার মুখে তার নাম শুনতে সে হেসে ফেলল। যাক, মনে রেখেছ তাহলে ডার্লিং। আমি তো মনে করেছি তুমি আমাকে ভুলেই গিয়েছ। বাজে বকা বন্ধ করুন। আপনি বাংলাদেশে কি করছেন? তাও আবার এখানে? ঝাঝালো কণ্ঠে বলে ওঠে মিথিলা। সামনের পুরুষটিকে দেখে যে মিথিলা খুশি হয়নি তা তার মুখবিবর দেখলে বোঝা যায়। ছেলেটা মিথিলার আপাদমস্ত নজর বুলিয়ে মিথিলার কোমর পেঁচিয়ে নিজের সঙ্গে মিশিয়ে নিল। মিথিলা রাগী চোখে তাকালো ছেলেটির দিকে। মিথিলা করা কিছু বলার জন্য মুখ খুলতেই ছেলেটি মিথিলার ওষ্ঠপুট আঁকড়ে ধরল। একটা ডিপলি চুমু খেয়ে ছেড়ে দিল মিথিলার ঠোঁট। ছাড়া পাওয়ার সঙ্গে সঙ্গে মিথিলা ধাক্কা দিয়ে সরিয়ে দিল ছেলেটিকে। থাপ্পড় মারার জন্য হাত উঁচাতেই হাতখানা খপ করে ধরে ফেলল ছেলেটি। রাগে ক্ষোভে ফেটে পড়ে মিথিলা, তোর সাহস হলো কি করে আমার সাথে এমনটা করার? তুর্য ছেলেটা ব্যঙ্গ করে হেসে ফেলল। সামান্য একটু চুমু খেয়েছি, এত রাগ? তুমি কি ভুলে গেছ আমাদের অন্তরঙ্গ মুহূর্তগুলো? কতটা কাছে ছিলাম দুজন, দেহের সাথে দেহ। আমার স্পর্শ তোমার মনে নেই ডার্লিং? চলো তবে আর একবার কন্টিনিউ করি মধু মুহূর্ত। অভি আর তুর্য হলো খুব ভালো বন্ধু। মিথিলার যখন বয়স 18 কিংবা 19 তখন অভির সূত্রে পরিচয় হলো তুর্যর সাথে। মিথিলার রূপে তুর্য পাগল হয়ে কিছুদিন তার পিছে পিছে ঘুরে প্রেম নিবেদন করল। মিথিলার চোখে তখন সবটাই রঙিন। মিথিলা যদিও তখন অন্যকে পছন্দ করে তবুও নিজের উড়ু উড়ু মনকে আটকাতে পারে না, তুর্যর সাথে প্রেমে জড়িয়ে পড়ে। 1 মাস 2 মাস করে বছর পেরিয়ে গেল তাদের প্রেমের সম্পর্কের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ল দেহের টান। যেহেতু দুজনেই বিদেশে বড় হয়েছে, বিদেশি কালচার তাদের সর্বস্তরে। তুর্য যখন মিথিলাকে কাছে টেনে নিত, হাগ করত, চুমু খেত মিথিলা, তখন তুর্যর ভেতরে অন্যকে অনুভব করত। দেহ ছিল তুর্যর, অথচ মিথিলা সব সময় অনুভব করত অন্যকে। ওদের সম্পর্কের যখন 2 বছরে তখন হুট করে একদিন দুজনেই উত্তেজনায় ইন্টিমেট হয়ে যায়। সেদিনও মিথিলা অন্যকে অনুভব করে, তুর্যকে পাগলের মতো কাছে টেনে নিয়েছে দাঁড়ি। এটা যখন হেনা খান আন্দাজ করতে পারে, ঠিক তখনই তিনি মেয়ের কানে অর্ণর গুণগান শুরু করে, অর্ণর প্রতি ভালোবাসার আকর্ষণ সৃষ্টি করে। ব্যাস, এমনিতেই মিথিলা অর্ণ ছাড়া অন্ধ দাঁড়ি। সে হুট করেই তুর্যর সঙ্গে তার সম্পর্ক ভেঙে ফেলল দাঁড়ি।
তুর্যর মাথায় তো আকাশ ভেঙে পড়ল যখন সে শুনল মিথিলা এতদিনে বিন্দু পরিমাণও ভালোবাসেননি তাকে। তারপর থেকে সে অনেক চেষ্টা করলেও মিথিলা আর তার সঙ্গে যোগাযোগ রাখেনি। এরপর সে মাকে নিয়ে চলে এলো দেশে। এত কিছুর মধ্যেও তুর্য আজও মিথিলাকে ভালোবাসে। তার ভালোবাসাটা যে সত্যি ছিল, অভির থেকে সবটাই সে শুনেছে জেনেছে অন্য সম্পর্কেও। এই যে মিথিলা অ্যাক্সিডেন্ট হলো যেটা শুনেই সে হন্তদন্ত হয়ে দেশে ছুটে এসেছে। মিথিলা রাগী চোখে তাকিয়ে কিরমির করে বলল, কেন এসেছেন এখানে? তোমার কাছে কে এসেছে? আমি তো এসেছি আমার বন্ধুর কাছে। তাহলে আমার রুমে কি করছেন? বেরিয়ে যান এক্ষুনি, আর কখনো যেন আপনার মুখ না দেখতে পাই। ঠোঁট উল্টায় তুর্য। কি বলছো ডার্লিং? যে তুমি আমার স্পর্শ ছাড়া চলতেই পারতে না সে তুর্যর চেহারাই দেখতে চায় না, এটাও মানা যায়। মিথিলা নিজের কানে হাত চেপে ধরে চেঁচিয়ে উঠল, চুপ করুন আপনি। আর কতবার বলবো ওটা আমার আবেগের বশে ভুল ছিল। সবটাই তো আপনাকে ক্লিয়ার করে দিয়েছি, তাহলে কেন কুকুরের মতন পিছু পড়ে আছেন আমার? চলে যান আপনি, আমি শুধু অন্যকেই ভালোবাসি। তুমি যেটাকে ভালোবাসা বলছো না মিথিলা, ওটা ভালোবাসাই না। একজনকে ভালোবেসে না অন্য কাউকে ভালোবাসা যায় না, তার সাথে বেড পর্যন্ত তো নয়ই। কি যেন বললে? আমি কুকুরের মতন কেন ঘুরি রাইট? কেননা আমি তোমাকে এখনও ভালোবাসি, তোমাকে চাই। এখনও সময় আছে, নিজেকে শুধরে নাও, নিজের বিবেককে কাজে লাগাও। অর্ণ তোমাকে চায় না, সে তো তোমাকে ডাইরেক্ট রিজেক্ট করে দিয়েছে, তারপরও কেন ঝুলে আছো? মরীচিকার পিছনে ছুটছ তুমি, বেরিয়ে সেখান থেকে। আমরা সুন্দর একটা সংসার সাজাবো প্রমিজ। তুর্যর কথা শুনে তেলে বেগুনে জ্বলে ওঠে মিথিলা। একদম আমার ব্যক্তিগত জীবন নিয়ে নাক গলাবেন না। অর্ণ একবার কেন 1000 বার রিজেক্ট করলেও আমি ওকে চাইব। ওকে পাওয়ার জন্য আমি সবকিছু করতে রাজি। তুর্য কিছুটা কষ্ট পেল। ও তোমার জন্য নয় মিথিলা। আই উইশ এটা যেদিন তুমি বুঝতে পারবে ততদিনে অনেক দেরি হয়ে যাবে। কথাখানা বলেই তুর্য বেরিয়ে গেল পক্ষ থেকে। মিথিলা রাগে ক্ষোভে ফুঁসে উঠল যেন। সব রাগ অভির উপরে পড়ল। অভি কেন তুর্যকে বাংলাদেশে নিয়ে আসল? কেন কেন কেন? তুর্য চলে যেতেই আড়াল থেকে বেরিয়ে এলো হেনা খান। তিনি মেয়েকে ডাকতে এসে ভেতরে কথোপকথন সবটাই শুনতে পেয়েছেন। তিনি দরজার আড়াল থেকে বেরিয়ে তড়িঘড়ি করে ঢুকল রুমের ভেতরে। নিশ্চয়ই মেয়েকে আবার নতুন করে কানপড়া দেবে। মীরা আর সাজ্জাদ রেজা কেক কেটে প্রথমে একে অপরকে খাইয়ে দিয়ে দুই মেয়েকে খাইয়ে দিল। খাবার দাবার পর্ব চুকিয়ে অনেকেই চলে গেল রাতেই। শুধু থেকে গেল সাজেদা বেগম আর সারফারাজ। সাদি আর মারিদ তো আগে থেকেই উঠে আছে শেখ বাড়িতে। বৃষ্টি মেহেদি আরও আছে রুমকি সহ রুমকির হাজবেন্ড আরাব। রাতে ছাদে সবাই মিলে আড্ডায় মেতে উঠল। রুহি সিঁড়ি বেয়ে ছাদে উদ্দেশ্যে পা বাড়াতেই কেউ ডেকে উঠল, হেই মিস রুহানি। আচমকা পরিচিত কণ্ঠস্বর শুনতে পেয়েই চৌকিতে ঘাড় ঘুরিয়ে তাকায় রুহি। লিমনকে দেখে অবাক হয়ে বলে, মিস্টার লেবু আপনি? ততক্ষণে লিমন রুহির সামনে এসে দাঁড়ায় অভিমানী হওয়ার ভঙ্গিতে বলে, এ কেমন অবিচার মিস রুহানি? আপনার বাড়িতে এসেছি সেই সন্ধ্যাবেলায়, অথচ আপনি একবার দেখা পর্যন্ত দিলেন না। এই দুঃখ আমি কোথায় রাখি বলুন তো? রুহি কিছুটা অনুনয় করে বলল, সরি ভাইয়া, আমি আপনাকে দেখতে পাইনি। তাছাড়া আপনি আমাদের বাসায় আসবেন এটা ভাবনার বাইরে ছিল। আপনি এই বাড়িতে আছেন আর আমি আসব না, এটা হতেই পারে না। রুহি কিছুটা ভড়কে গেল লিমনের কথা শুনে। কি লোক রে বাবা, কত সহজেই বলে দিল এ বাড়িতে তার জন্য এসেছে। মেয়েটি কথা এড়িয়ে বলল, ছাদের দিকে যাচ্ছেন বুঝি? ঘাড় নাড়ায় লিমন, হ্যাঁ ওই দিকেই যাচ্ছিলাম। আপনি যাবেন না? আপনি হাঁটেন, আমি আসছি। রুহির কথা শুনে লিমন হাস্যোজ্জ্বল মুখে সিঁড়ি বেয়ে পা বাড়ায় ছাদের দিকে। রুহি যেই না পা সিঁড়িতে দিবে অমনি কেউ হেঁচকা টান দিয়ে তাকে আড়ালে নিয়ে গেল। আকস্মিক এমন কাজে চমকায় থমকায় রুহিত। খিচে রাখা চোখ জোড়া খুলতেই আবির্ভাব ঘটল লাল লাল চোখওয়ালা সাদির। রুহি বিস্মিত গলায় বলে, সাদ ভাই আপনি আমাকে এখানে নিয়ে এলেন কেন? এভাবে ভূতের মতো টেনে আনার বা মানে কি? ভয় পেয়েছি না আমি। সাদি কটমট করে বলল, ওই ছেলেটার সাথে কিসের কথা তোর? বাহরে, বাড়িতে মেহমান আসলে তার সাথে কথা বলবো না। রুহির সরল কণ্ঠস্বর। সাদি বলে, না বলবি না? আপনার কথায় হ্যাঁ একরোখা জবাব দিল সাদি। ছোট ছোট চোখে তাকায় রুহি, মৃদু গলায় বলল, আমার ভাই, বাবা, মা, বোন থাকতে আপনার কথা কেন শুনব? বিকজ তুই আমার। থেকে গেল সাদি। চোখ টিপ টিপ করে তাকালো রুহি, জিজ্ঞেস করল,
আপনার কি সাদ ভাই? সাদি রুহির কথার জবাব দিল না, বরং সম্মোহনী গলায় বলে, এভাবে তাকাস না রে হাঁপানি রোগী। এমনিতেই তোর এই রূপের ঝলক, তার ওপর তোর এই চাহনি, হায় আমি তো শেষই হয়ে যাব। আমাকে পাগল করলে তোর কপালে শনি রবি সব আসবে রে হাঁপানি রোগী। বৃষ্টি আর বিন্দু ছাদের একপাশে রেলিংয়ের ওপর দু হাতে ভর দিয়ে গল্প করছে আর রুহির জন্য অপেক্ষা করছে। বিন্দুর প্রথমে একটু আর্ষ্টতা থাকলেও অর্ণর দেখতে না পেয়ে সেটা কেটে গেছে। ভেবেছে হয়তো অর্ণ বাড়িতে নেই, কেননা অর্ণকে তখনকার পর আর দেখেনি। এতে অবশ্য মেয়েটির সুবিধাই হয়েছে। ছাদের অন্য প্রান্তে রেলিংয়ে পিঠ ঠেকিয়ে দুহাত পকেটে গুজে এক দৃষ্টিতে বিন্দুর দিকে তাকিয়ে আছে মেহেদী। তার চোখে মুখে শুধুই মুগ্ধতা। ভালোবাসো ওকে? আকস্মিক পুরুষালী গম্ভীর কণ্ঠস্বর শুনতেই চমকে উঠল মেহেদী। নিজের ভাবনা হতে ছিটকে বেরিয়ে এলো সে, সহসাই ঘাড় ঘুরিয়ে তাকায় পাশে দাঁড়িয়ে থাকা অর্ণর দিকে। অর্ণ আঙ্গুলের মাঝে চেপে থাকা নিকোটিন দুঠোঁটে চেপে ধরে, তার তীক্ষ্ণ দৃষ্টি বিন্দুর পানে। মেয়েটি ঠোঁট নেড়ে নেড়ে কিছু একটা বলছে, কথার তালে তালে তার হাতও নড়ছে সমান তালে। মেহেদী কিছুটা ঘাবড়ে গেল অর্ণর প্রশ্ন শুনে। অর্ণ আকাশের দিকে মুখ উঁচিয়ে ঠোঁটজোড়া গোল করে ফু দিয়ে কালো ধোঁয়াগুলো কুণ্ডলি পাকিয়ে উড়িয়ে দিল আকাশে। তার এক হাত রাখল মেহেদীর কাঁধে, গম্ভীর শান্ত শীতল গলায় শুধাল, দ্যাটস মাইন। এইটা আমার। ঠান্ডা শীতল অথচ দৃঢ় অর্ণর গলার স্বর, তার কণ্ঠস্বরে ছিল অগাধ এক অধিকার। মেহেদীর ললাটে ভাঁজ পড়ে, অর্ণর কথাটা সে ঠিক বুঝে উঠতে পারছে না। দ্যাটস মাইন বলতে সে কাকে বোঝাচ্ছে? বিন্দুকে নাকি বৃষ্টিকে? সে অবাক হয়ে বলে, মানে, কার কথা বলছেন আপনি? কৈফিয়ত দেয়া কি অর্ণর ধাঁচে আছে। অর্ণ নির্লিপ্ততা ভঙ্গিতে নিকোটিন দুঠোঁটে মাঝে আঁকড়ে রেখেছে। তবে স্থির থাকতে পারছে না মেহেদী, তার মনটা ছটফট করে উঠল। সে জানতে চায় অর্ণর কথাটার মাহাত্ম্য। নীরব দর্শকের ভূমিকায় মারিদ পাশেই ছিল, সে মেহেদীর কাঁধে স্নেহের হাত দিয়ে বলে ওঠে, ডোন্ট মাইন্ড, তুমি আমার ছোট ভাইয়ের মতোই, তাই তোমাকে বড় ভাই হিসেবে একটা উপদেশ দিচ্ছি। দেখো, তোমার বয়স আমি পার করে এসেছি, তোমার চোখ দেখলেই আমি বুঝতে পারি বিন্দুর জন্য তোমার মনে কিছু আছে। বলবো না এটা খারাপ বা তোমার দোষ। কাউকে ভালোবাসা, কারো প্রেমে পড়া এটা অন্যায় নয়, এটা নিশ্চয়ই তোমার পার্সোনাল ম্যাটার। তবুও বলবো, বয়স কম তোমার প্রেম ভালোবাসার জন্য এটা সঠিক সময় নয়, তাছাড়া তুমি যেটা চাচ্ছ সেটা কখনোই সম্ভব নয়। এখন কেন সম্ভব না এটা আপাতত বলতে চাচ্ছি না, তবে তুমি এতটুকু জেনে রাখো সে অন্য কারো। যেহেতু তুমি আমার কাজিন হও তাই তোমাকে আমি সাজেস্টেড করব সম্পর্কটা বন্ধুত্বের গণ্ডিতেই সীমাবদ্ধ রেখো, অন্যথায় সেটাও হারিয়ে ফেলবে। মারিদের কথা শুনে বুকটা ছলাৎ করে উঠল মেহেদীর। বিন্দু অন্য কারো? কখন, কিভাবে হলো? আচ্ছা, মারিদ কি মিথ্যা কথা বলছে বিন্দুর থেকে তাকে দূরে সরিয়ে দিবার জন্য? কিন্তু মারিদ এটা কেন করবে? মারিদকে দেখেই মনে হচ্ছে সে সিরিয়াস। মনটা অস্থির হয়ে পড়ে ছেলেটির। সে ভেবেছে এসএসসি দেবার পর যখন তারা কলেজে উঠবে তখন বিন্দুকে জানাবে নিজের মনের অনুভূতিগুলো। মেহেদী ছটফট করে উঠে বলল, কিন্তু কেন ভাই? বিন্দু কেন আমার হবে না? আমি ওর সেইম বয়সী দেখে। সময়সীরাও তো কত দিব্যি সংসার করছে। তাহলে আমি কি করেছি? আপনি তো আমাকে চিনেন, সেই ছোট্ট থেকে দেখেছেন। আমি কি খারাপ? আমার কোনো ব্যাড রেকর্ড শুনেছেন কখনো? ওর সাথে আমার কেন সম্ভব নয় মারিদ ভাই? ছেলেটির কণ্ঠ বড্ড অসহায় শোনাল। অর্ণর চোয়াল শক্ত হয়ে এলো, হাত শক্ত প্রগাঢ় মুষ্টিবদ্ধ হল দাড়ি। সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মেহেদীর দিকে, হাতের আঙ্গুলের মাঝে সিগারেট নিয়েই মেহেদীর কলার ঠিক করে দেয়ার ভঙ্গিমায় ভজ্রগম্ভীর রাশভারী গলায় শুধাল, বেশি গভীরে ভাবতে যেও না ছেলে, নিজেকে সংযত করো। ছোট ছোটর মতোই থাকো, নয়তো আমি নিজেকে সংযত করব না। নট অ্যাট অল। ওর দিকে দেয়া চোখ উবড়ে দিতে আমি ন্যানোসেকেন্ডও ভাবব না। ইজ মাই প্রপার্টি, মাইন্ড ইট। মেহেদী চমকে উঠল অর্ণর হুমকি স্বরূপ কথা শুনে। শীতল গলার স্বর বড্ড ভয়ানক শোনাল। এই নিয়ে অর্ণ 2 বার কথা বলেছে তার সাথে, 2 বারই তাকে সতর্ক করেছে। অর্ণ নিজের বুলি শেষ হতেই সিগারেটের বাকি অংশটুকু পায়ের তলায় পিষে ফেলল। আজকাল এই সিগারেটের স্বাদও বড্ড পানসে মনে হয় তার কাছে। তার শান্ত মস্তিষ্ক টগবগ করছে। সিগারেট টির মতোই এই ছেলেটিকে পিষে ফেলতে পারত। তবে কি শান্ত হতো? অর্ণ বাজের ন্যায় তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল কালো শাড়ি পরিহিত সর্ষি কন্যার পানে। মেয়েটি হাত নেড়ে নেড়ে একমনে কথা বলেই যাচ্ছে তো বলেই যাচ্ছে। অর্ণ গটগট করে প্রস্থান করল ওখান থেকে।
পিচ্ছি পোলাপানের সঙ্গে লড়াই করাই কি আর স্বাদ পাবে? মেহেদীর মাথা ভনভন করছে, অর্ণর কথার মানে বুঝতে পারবে না সে কি এতটাই বোকা। অর্ণ যে বিন্দুকে চায় এটা বুঝতে বাকি নেই তার। নিজেকে বড্ড অসহায় লাগছে তার। ভাবছে বিন্দু তার সম্পত্তি কবে থেকে হল, এটা কিভাবে সম্ভব? ছেলেটি আহত চোখে তাকায় মারিদের দিকে বলে, সে এটা কি বলে গেল মারিদ ভাই? বিন্দু তার কি করে হয়? তারা তো সম্পর্কে ভাই বোন হয়। তাছাড়া সে তো বিন্দুকে সহ্যই করতে পারে না, সেখানে সে এগুলো কি বলল? এতটা জানতে যেও না মেহেদী, সময় থাকতেই বিন্দুর প্রতি অনুভূতিগুলো দাফন দিয়ে দাও। নয়তো অর্ণ তোমাকে শেষ করে ফেলতে দুবার ভাববে না। মারিদের কথা শুনে মেহেদী ঢোক গিলে অসহায় ভেঙ্গুর গলায় বলল, আমি যে ওকে ভালোবেসে ফেলেছি ভাই, কিভাবে ভুলে যাব? গলা কেঁপে উঠল মেহেদীর। শুরু হবার আগেই শেষ হয়ে গেল তার একটু একটু করে জমানো ভালোবাসা। কখনো নিজের ভালোবাসার কথা সেই মানুষটির কাছে উপস্থাপনই করতে পারবে না, এর থেকে কষ্ট আর কি আছে? তারপর যদি সেই মানুষটি হয় কাছের কেউ, এই যে প্রতিদিন চোখের সামনে মেয়েটিকে দেখবে কিভাবে সামলাবে নিজেকে? সে তো প্রথম থেকে কখনোই বিন্দুকে বন্ধু ভাবেনি। মারিদের খারাপ লাগল, ইস ছেলেটি বিন্দুকেই ভালোবাসতে হল। অবশ্য তারও বা দোষ কি এখানে? ভালোবাসারা তো আর বলে কয়েকদিন ক্ষণ দেখে হয় না। কাউকে ভালোবাসাও আর পাপ নয়। মারিদ মেহেদীর মাথায় হাত বুলিয়ে বলল, কষ্ট পেও না ভাই, ওকে ভুলে যাও। ওদের সম্পর্কের কাছে তুমি কিছুই না। পড়াশোনায় মনোযোগ দাও, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। একদিন দেখো তোমাকে ভালোবাসার মতো কেউ আসবে, তখন আর এসব তোমাকে কষ্ট দিবে না। ভালো থাকবে, সুখী হবে জীবনে। রুহি এখনও সাদির হাতে বন্দী। সাদির এমন কথা শুনে রুহি কিছুটা অবাক হল, লজ্জাও পেল। মেয়েটি এলোমেলো দৃষ্টি ফেলে মৃদু গলায় বলে, এসব আপনি কি বলছেন সাদ ভাই? আমি আপনাকে কখন কিভাবে পাগল করলাম? কথাটা বলেই রুহি সন্দেহের চোখে তাকিয়ে পুনরায় বলে, বাই এনি চান্স আপনি কি অন্য কারো ফিল করে এসব বলছেন? রুহি মনে করেছে সাদি হয়তো ভুলে আবছা আলোয় রুহির সাথে কাউকে গুলিয়ে ফেলছে। সাদি রুহির কথার হেসে ফেলল। রুহির ভাবনাকে সত্যি করে দিয়ে বলল, অ্যাবসোলুটলি রাইট, একদম ঠিক ধরেছিস। তোর মতোই দেখতে আমার একটা পিচ্ছি প্রেমিকা আছে বুঝলি। তোর এই নাকের মতো নাক, নাকের ডগায় আঙ্গুল ছুঁয়ে, তোর এই চোখের মতোই টানা টানা চোখ, চোখে ফু দিয়ে তোর মতো চিকন গোলাপি ঠোঁট। রুহির ঠোঁটে সাইন করতে করতে বলল সাদি। রুহি কেঁপে উঠল এমন স্পর্শ পেয়ে। এই নিয়ে দ্বিতীয়বার সাদি তাকে স্পর্শ করল। আজকাল সাদি সুযোগ পেলেই হুটহাট কাছে চলে আসে। কেন? রুহি নিজেকে ছাড়াতে চেষ্টা করে মিনমিন করে বলল, আপনি মিথ্যা কথা বলছেন সাদ ভাই। অবিকল একই রকম মানুষ দুজন যমজ ভাই বোন ছাড়া কখনো হয় না। সাদি হাতের বাঁধন দৃঢ় করে বলল, তুই আমার থেকে বেশি জানিস? পৃথিবীতে একই রকম দেখতে 7 জন আছে, তার মধ্যে আমার পিচ্ছি পাখি একজন যে একেবারেই তোর মতো দেখতে। সত্যি সত্যিই আপনার প্রেমিকা আছে সাদ ভাই? অবাক হয়ে জানতে চাইল রুহি। সাদি কপট রাগ দেখিয়ে বলল, মিথ্যা মিথ্যা গার্লফ্রেন্ড হয় গাধি। সাদির কথা খানা কেন জানি রুহির কাছে ভালো লাগল না। আশ্চর্য, এই লোকের একটা কেন 10টা গার্লফ্রেন্ড থাকুক তাতে তার কি? সাদি রুহির মনভাব বোঝার চেষ্টা করল দাঁড়ি। রুহিকে এমন আবেদনময়ী রূপে দেখে নিজেকে সামলাতে কষ্ট হয়ে পড়ছে। রুহির দেহের কম্পত অনুভব করতেই নিজেকে বড্ড অসহায় মনে হল। কেন যে পিচ্ছি মেয়ের প্রেমে পড়ল? আজকে যদি রুহির জায়গায় কোনো অ্যাডাল্ট নারী থাকত এতক্ষণে খানিক চুমু খেয়ে ফেলত। নিঃশ্বাস ঘন হয় সাদির, ভালোবাসার নারীটি এত কাছে থাকলে নিষিদ্ধ ইচ্ছারা মাথায় জেকে বসবেই। সাদি তার থেকে ব্যতিক্রম নয়। প্রিয় নারীটিকে একটু খানি ছুঁয়ে দিবার বাসনা জাগল মনে। মনকে আটকাতে চেয়েও পারে না। সামনে দাঁড়িয়ে থাকা রমণীটা ছোট হলেও সে তো টকবগে যুবক। সাদি মাথাটা সামান্য নিচু করে ডেকে উঠল, হাঁপানি রুগী। সাদির কণ্ঠস্বর শুনে কেঁপে উঠল রুহি। মেয়েটি চোখ তুলে চাইলে তার দৃষ্টি মিলল এক জোড়া মাতাল মাতাল চক্ষু যুগল। রুহি এদিক ওদিক দৃষ্টি ঘুরিয়ে মৃদু গলায় বলে, হু। সাদি পুনরায় একই কণ্ঠে বলে ওঠে, আমি যদি তোকে একটুখানি ছুঁয়ে দেই তুই কি বেশি রাগ করবি? কি সুন্দর আবদার! পিলে চমকে উঠল রুহি। কি বলে লোকটা ছুঁয়ে দিবে মানে? ফাঁকা ঢোক গিলে গলাটা ভেজানোর বৃথা চেষ্টা করে। ঠোঁট কেঁপে উঠল কিছু বলার জন্য। সাদি মেয়েটির ওষ্ঠে তর্জনী দ্বারা তার কথা বন্ধ করে দেয়। পুনরায় কেঁপে উঠল যেন রুহি। সাদি ওকে কিছু বলতে না দিয়ে বলে, প্লিজ না করিস না, আই প্রমিজ তোকে একটুও ব্যাড টাচ করব না দাঁড়ি।
শুধু একটা বার তোর ওই কপাল আমার তৃষ্ণার্ত ঠোঁট ছোঁয়াতে দে। রুহির হাত পা কাঁপছে। সাদি রুহির ওরের অপেক্ষা করে না, ঝুঁকে ঠোঁট ছুঁয়ে দেয় মেয়েটির মসৃণ কপালদ্বয়। চোখ খিচে ফেলল রুহি, তার সর্বাঙ্গ কেঁপে কেঁপে থরথরিয়ে। সাদি প্রগাঢ় চুম্বন এঁটে দিল রুহির কপালের মধ্যেখানে। রুহির শিরদাঁড়া শিরশির করে ওঠে। সাদি স্পষ্ট অনুভব করে মেয়েটির কম্পন। সে ঠোঁট আলগা করে দিতেই রুহি তাকে ধাক্কা দিয়ে ছুটে গেল ছাদের দিকে। লজ্জায় লাল মুখশ্রী, মেয়েটির কান থেকে ধোঁয়া বের হচ্ছে। আকস্মিক ধাক্কায় সাদি হকচকিয়ে গেলেও নিজেকে সামলে ঠোঁট চেপে কিছুটা শব্দ করে হেসে উঠল। দেয়ালে পিঠ ঠেকিয়ে হাস্যোজ্জ্বল মুখে এক দৃষ্টিতে তাকিয়ে রইল রুহির পালিয়ে যাওয়া গমনপথে। সে বিড়বিড় করে আওড়াল, পালিয়ে আর কতদূর যাবি কলিজা, তোকে এভাবেই একটু একটু করে হাসিল করে নেব আমি। সকালে নাস্তা করে বৃষ্টি রুহি আর বিন্দু স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। মেহেদি রাতেই চলে গেছে। বিন্দু ডিপ ডিপ বুকে এগিয়ে চলল গেটের অভিমুখে। মনে মনে আল্লাহকে স্মরণ করে উইশ একটাই অর্ণ নামের বর্বর লোকটা না পড়ুক সামনে। বিন্দুর দোয়া কবুল হল যেন। ড্রাইভিং সিটে ড্রাইভারকে দেখা মাত্রই বড়সড় একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল মেয়েটি। বিন্দু গাড়ির সিটে চেপে বসতে বসতে বলে ওঠে, মেহেদিটা রাতে কাউকে কিছু না বলেই চলে গেল কেন? বৃষ্টি কিছুটা চিন্তিত গলায় বলল, আমিও বুঝতে পারছি না। আসার সময় তো বলল রাতটা এখানে থেকে যাবে, হঠাৎ কি হলো যে রাতেই চলে গেল, তাও আমাকে না জানিয়েই। স্কুল চত্বরে পৌঁছে দেখল মেহেদি প্রতিদিনের ন্যায় বসে আছে কৃষ্ণচূড়ার ছায়ায়। বিন্দু ধপ ধপ করে পা ফেলে গিয়ে দাঁড়াল ছেলেটার সামনে। কোমরে হাত দিয়ে রাগী কণ্ঠে বলল, এই অপদার্থ মেন্দি, রাতে না বলেই চলে আসলি কেন? তুই জানিস তোকে না দেখে কতটা টেনশন করছিলাম আমরা। মেহেদি ব্যাগ কাঁধে নিয়ে উঠে দাঁড়াল। গম্ভীর গলায় বলল, কাজ ছিল তাই চলে এসেছি। কাজে এসেছিস ভালো কথা, তো আমাদের বলে আসলে কি হতো? মেহেদি ক্লাসপথে এগিয়ে যেতে যেতে বলল, সময় হয়নি তাই বলা হয়নি, আঙ্কেল আন্টির কাছে বলে এসেছি। বৃষ্টি কপাল কুঁচকে তাকিয়ে আছে মেহেদির দিকে। ছেলেটির চোখ মুখ কেমন শুকনো শুকনো লাগছে। বৃষ্টি মেহেদির সঙ্গে সঙ্গেই পা বাড়িয়ে বলল, কি হয়েছে তোর? চোখ মুখ কেমন শুকনো শুকনো লাগছে? মেহেদি চলতি পথেই জবাব দিল, কিছু হয়নি। বাড়িতে যাবি নাকি আবার ওদের সঙ্গে ওই বাড়িতে যাবি? বাড়িতে যাব। বৃষ্টির কথার পিষ্টে মেহেদি আর কিছুই বলল না। গটগট করে হেঁটে গেল ক্লাস সম্মুখে। একটানা ক্লাস করে বেরিয়েছে ওরা। ক্লান্ত তাদের চোখে মুখে এঁটে বসেছে। তপ্ত দুপুর মাথার ওপরে সূর্যমামার উত্তপ্ত তাপ যেন পুড়িয়ে দিবে ধরণীকে। বিন্দু স্কুলে এসেছে পর থেকে খেয়াল মেহেদি তার সাথে সেধে এসে কথা বলা, তো দূর সে কথা বললেও সীমিত ওর দেয়। এই যে ছুটি দিতেই ওদের ফেলে আগে আগেই বড় বড় পা ফেলে চলে যাচ্ছে। বিন্দু বড় বড় কদম ফেলে এগিয়ে গেল মেহেদির কাছে। ললাটে ভাঁজ করে জিজ্ঞেস করে, কি রে মেন্দি, কি হয়েছে তোর? মুখটা অমন পেঁপের মতো ফুলিয়ে রেখেছিস কেন? বউ মরছে নাকি ছ্যাঁকা খাইয়া ব্যাকা হয়েছিস? ততক্ষণে ওরা গেটের সামনে চলে এসেছে। মেহেদি স্থির চোখে তাকায় বিন্দুর পানে দাঁড়িয়ে। এই মেয়েটিকে ইগনোর করার সাহস তার নেই। সে পালিয়ে বেড়াচ্ছে তার অনুভূতি থেকে। বিন্দুর মুখের দিকে তাকালেই বুকটা ধক করে ওঠে। হয়তো তার বয়স কম, কিন্তু ভালোবাসা কি এত কিছু বোঝে? সে যে মেয়েটিকে সত্যি সত্যিই অসম্ভব ভালোবেসে ফেলেছে। এত কাছাকাছি থেকে কি করে নিজেকে সংযত করবে সে? বিন্দু তখনও মেহেদির মুখের দিকে তাকিয়ে আছে। আকস্মিক গাড়ি ব্রেক কষায় হকচকিয়ে গেল দুজন। কালো মার্সিডিজ গাড়ি খানা এসে বিন্দুর গা ঘেঁষে থামে। গাড়ির ড্রাইভিং সিটে বসা গম্ভীর মুখ অর্ণকে দেখেই মেহেদি বলল, আসছি, ভালো থাক। আয় বৃষ্টি। রুহি গাড়ির পিছনের সিটে উঠে বসল। বিন্দু অর্ণকে এক পলক দেখার পর আর দ্বিতীয়বার তাকায় না। সে ভাবতে পারেনি অর্ণ ওদের নিতে আসবে। বিন্দু পিছনের সিটে উঠে বসা ধরতেই অর্ণ গম্ভীর গলায় শুধাল, সামনে আয় চড়ুই। থমকায় বিন্দু। রুহি চক্ষু যুগল বড় বড় করে তাকিয়ে আছে। মূলত সে বোঝার চেষ্টায় আছে অর্ণ কাকে চড়ুই সমর্থন করল। বিন্দু দ্বিতীয়বারের মতো অর্ণর মুখে নামটা শুনল। এটা যে তাকেই বলেছে বুঝতে বাকি নেই তার। সে তোয়াক্কা করল না অর্ণর কথায়। সে পা বাড়িয়ে উঠতে ধরে গাড়িতে। অর্ণর চোয়াল কঠিন হল। সে রাশভারী গলায় ধমকের সুরে শুধাল, সামনে আসতে বলেছি চড়ুই। কথাটা দ্বিতীয়বার রিপিট করতে হলে তোর খবর আছে আজকে। বিন্দুর আর সাহসে কুলায়নি অর্ণর কথার অবাধ্য হওয়া। সে একবার অসহায় চোখে রুহির দিকে তাকাল। মেয়েটি এখনও চোখ বড় বড় করে একবার অর্ণর দিকে তো একবার বিন্দুর দিকে তাকাচ্ছে।
তার চোখে মুখে প্রকাশ পাচ্ছে প্রশ্নের মহাজোট। বিন্দু ধীর পায়ে গিয়ে সামনের সিটে বসল। বিন্দু উঠতেই অর্ণ একটা পানির বোতল এগিয়ে দিল, রুহিকে দিতেও ভুল হল না তার। বিন্দু অবাক হল, লোকটা জানল কি করে তার পানির পিপাসা পেয়েছে। মেয়েটি আর চোখে তাকায় অর্ণর দিকে। লোকটা একমনে ড্রাইভ করে চলেছে। বিন্দু খাবে না করেই 2 ঢোক খেল। বড্ড তৃষ্ণা পেয়েছিল। শেখ বাড়ির গেটে পেরিয়ে পার্ক এরিয়ায় গাড়িটি থামতেই বিন্দু চটজলদি নেমে পড়ে সোজা হাঁটা ধরল বাড়ির সম্মুখে। অর্ণর আশেপাশে থাকতেও তার অস্বস্তি লাগে। সূর্যর আলো তেজহীন হয়ে পড়েছে পশ্চিমা আকাশকোলে দাঁড়ি। এই সময়ে আকাশটা দেখতে অসম্ভব সুন্দর লাগে। নীল আকাশে সাদা সাদা মেঘের স্তূপ। বিন্দু তার বরাদ্দ রুমের বেলকনির সোফায় শুয়ে শুয়ে বই পড়ছে। কিছুক্ষণ পর রুহি এসে জানালো সে শপিং করতে যাবে, তাকেও যেতে হবে। বিন্দু অমত করেনি, তারও কিছু টুকিটাকি কেনার আছে, তাই সে বইটি রেখে ফ্রেশ হতে চলে যায়। বোরখা হিজাব পরে গাড়ির কাছে আসতেই দেখতে পেল অভি আর তুর্য গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। মিথিলা ড্রাইভিং সিটের পাশের সিটে বসা। পেছনের সিটে প্রথমে রুহি উঠে বসল, তারপর বিন্দু বসল। বিন্দু বসতেই কোথা থেকে যেন অর্ণ এসে তার পাশে বসল। ভড়কে গেল বিন্দু। অবাকও হল বটে। লোকটা আকস্মিক উদয় হল কোথা থেকে। বিন্দু কিছুতেই অর্ণর পাশে বসবে না। সে মোর্চা মুচড়ি লাগিয়ে দেয়। ততক্ষণে অর্ণর পাশে অভি বসে এবং বসতে বসতে তুর্যকে বলে, আমরা ভাই বোন একসঙ্গে বসলাম, তুই বরং ড্রাইভিং কর। তুর্য ড্রাইভিং সিটে বসতেই কিরমির করে উঠল মিথিলা। সে জানে অর্ণ ড্রাইভিং করবে, তার জন্য সবার আগে এসে সামনের সিটে বসেছে। এখন এই তুর্যর সাথে যেতে যেতে হচ্ছে। অর্ণ ইচ্ছে করেই তাকে ইগনোর করে পেছনে গেল। মিথিলা রাগী চোখে তাকালো মিরারে। বিন্দুর পাশে বসতে দেখে যেন আগুনে ঘি পারল।